হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের মাধ্যমিকের ভূগোলের একদম ফ্রি ক্লাস। আজকে থাকবে আমাদের প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়টার ভূমিকা অংশটা খুব ভালো করে পড়ব। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। একটা দীর্ঘ সফর আমরা অতিক্রম করব এবং প্রতিদিন তোমাদের অল্প অল্প করে টপিক পড়াবো, যাতে ক্লাসটা করার পর পুরো টপিকটা তোমার মনে রাখতে পারো এবং তুমি না দেখে সেটা বলতে পারো, না দেখে সেটা লিখতে পারো। সেভাবেই ক্লাসগুলো চলবে। অল্প অল্প করে পড়বো, প্রতিদিন পড়বো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন রেডি করব। তোমরা অবশ্যই ক্লাসটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবাই মিলে একসঙ্গে আমরা ক্লাস করব, প্রতিদিন ক্লাসটা করব এবং ফাইনালি কিন্তু খুব ভালো রেজাল্ট করব। চলো তাহলে খাতা এবং পেন নিয়ে বসে পড়ো এবং খুব মনোযোগ সহকারে 10 থেকে 15 মিনিট যে ক্লাসটা চলবে মনোযোগ সহকারে করো। দেখো, আজকের ক্লাসে আমরা বেশ কিছু টপিক আলোচনা করব। একদম প্রথম অধ্যায়ের নাম কি? বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। আজকে আমরা কি কি পড়বো একবার শর্ট নোট বানিয়ে নাও। আজকে আমরা পড়বো, সবার প্রথমে দেখে নেব ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ কি বা ভূপৃষ্ঠ কাকে বলে সবার প্রথমে সেটা দেখে নেব। এরপরেই আমরা দেখে নেব ভূমিরূপ। ভূমিরূপ কাকে বলে বা ভূমিরূপ কি সেটা দেখে নেব। তারপরে আমরা দেখব অন্তর্জাত প্রক্রিয়া। এবং তারপর দেখব বহির্জাত প্রক্রিয়া। এবং সব শেষে আমরা অন্তর্জাত এবং বহির্জাতর পার্থক্য দেখব। অর্থাৎ আজকে আমরা 5টা টপিক এই ক্লাসের মধ্যে কভার করব। চলো তাহলে একদম প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদের রয়েছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ কি? তার আগে আমাদের পৃথিবীটাকে দেখে নিতে হবে। আমাদের পৃথিবী ঠিক কেমন হয়? আমাদের পৃথিবী হয় গোলাকৃতি বা প্রায় গোলাকার, যেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। আর এই পৃথিবীর আকৃতিকে আমরা বলি জিওয়েড। জিওয়েড। এই যে আমাদের পুরো গোলাকার পৃথিবী, এই পৃথিবীর আমরা এই উপরিভাগটায় বসবাস করি। এই ধরো, এখানে তুমি রয়েছো, এখানে তোমার বাড়ি রয়েছে, এখানে তোমার একটা পোষা কুকুর রয়েছে, এখানে তোমার বাড়ির পাশে একটা গাছ রয়েছে, তোমার স্কুল রয়েছে। এরকম যত কিছু আমরা চারপাশে দেখতে পাই পৃথিবী পৃষ্ঠের ওপরে বা পৃথিবীর উপরিভাগে, পৃথিবীর এই উপরিভাগটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। পৃথিবীর এই উপরিভাগটাকে কি বলা হচ্ছে? উপরিভাগটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। এবার আমরা পৃথিবীর উপরের যে অংশটায় বসবাস করছি, এই অংশটা হচ্ছে কঠিন অংশ। পৃথিবীর কঠিন অংশ, কঠিন বলে তো আমরা বসবাস করতে পারছি। কিন্তু পৃথিবীর একদম কেন্দ্রে যদি আমরা পৌঁছে যাই, এইখানে কিন্তু আর কোনো কিছু কঠিন আমরা দেখতে পাবো না। সমস্ত কিছু থকথকে অবস্থায় রয়েছে। মাটি দেখেছো? মাটি যেমন একদম ভিজে মাটি যেরকম হয়, সেই রকম অবস্থায় রয়েছে এই জায়গাটা। এবার পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন কিন্তু পৃথিবী আবার এরকম কঠিন অংশ ছিল না। তখন কি ছিল? সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা গ্যাস। এইরকম ধরো একটা গ্যাসীয় মণ্ডল ছিল পৃথিবী। এইরকম ধরো একটা গ্যাসীয় মণ্ডল ছিল পৃথিবী। এই পৃথিবী উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা ক্লাস 11-এ পড়বে, যেখানে কান্টের মতবাদ, ল্যাপ্লাসের মতবাদ এবং সব থেকে আধুনিক তত্ত্ব যেটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি, সেটা তোমরা ক্লাস 11-এ জানবে। এবার এই গ্যাসীয় পৃথিবীটা অনেক দীর্ঘদিন ধরে ঠান্ডা হতে হতে বর্তমানে এরকম অবস্থানে রয়েছে। কিন্তু পৃথিবীর যে কেন্দ্র, সেই জায়গাটা এখনো পর্যন্ত ঠান্ডা হতে পারেনি। সেই জায়গাটা গরম হয়েই রয়েছে এবং এত পরিমাণ গরম, একটা সূর্যের উপরিপৃষ্ঠের বা পৃষ্ঠভাগের যে তাপমাত্রা, সেই পরিমাণ তাপ রয়েছে পৃথিবীর এই কেন্দ্র অঞ্চলটায়। তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম। তুমি গেলে একদম গলে সিদ্ধ হয়ে যাবে সেই জায়গায়। এবার দেখো, এই ধরনের উপরিভাগটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠের তুমি বিভিন্ন কিছু দেখতে পাও। কোথাও রয়েছে অনেক উঁচু জায়গা, কোথাও রয়েছে একদম নিচু জায়গা, কোথাও গর্ত,
কোথাও উঁচু একটা পাহাড়, কোথাও দীর্ঘ সমুদ্র। তো এরকম অনেক ভূমিরূপ কিন্তু আমরা ভূপৃষ্ঠের মধ্যে দেখতে পাই। এবার তাহলে দ্বিতীয় টপিকে আমরা চলে আসি, ভূমিরূপ। ভূমিরূপের ইংলিশ যে শব্দ সেটা হচ্ছে ল্যান্ডফর্ম। ল্যান্ডফর্ম, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, ফর্ম মানে হচ্ছে রূপ, অর্থাৎ ভূমির যে বিভিন্ন রূপ সেটাই হচ্ছে ভূমিরূপ। এক কথায় বলতে গেলে ভূমি কিরকম রূপ হতে পারে, কোথাও উঁচু হতে পারে, কোথাও নিচু হতে পারে, কোথাও একদম নিচু গর্ত হতে পারে, কোথাও উঁচু ঢিপি হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন ভূমিরূপ আমরা দেখতে পাই এবং ভূমিরূপকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে বললাম? তিনটি ভাগে আমরা সমস্ত ভূমিরূপকে ভাগ করতে পারি। ভূমিরূপকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা ধরো সমভূমি, সমভূমি, 2 নাম্বার মালভূমি, 3 নাম্বার পার্বত্য ভূমি বা পার্বত্য অঞ্চল। তোমরা সবাই জানো সমভূমির উচ্চতা কম থাকে, মালভূমির একটু বেশি থাকে, আর পার্বত্য ভূমির সব থেকে বেশি থাকে। তো এটাকে যদি আমরা ড্র করি এইভাবে তো আমরা দেখাতে পারি, এভাবে দেখাতে পারি। এই যে অঞ্চলটা, এইটাকে আমরা বলতে পারি পার্বত্য ভূমি, এটাকে আমরা বলতে পারি মালভূমি, এবং এটাকে আমরা বলতে পারি সমভূমি, বলতেই পারি। এই যে পাহাড়ের উচ্চতা, এটা উচ্চতাটা হয়ে থাকে 900 মিটারের বেশি, মালভূমির উচ্চতা 300 মিটারের বেশি হয়ে থাকে, এবং 300 মিটারের নিচে যদি উচ্চতা হয় কোনো ভূমিরূপের সেটাকে আমরা সমভূমি বলতে পারি। এবার তুমি বলতেই পারো, এই যে আমরা ভূমিরূপের উচ্চতাগুলো মাপছি, এইটা আমরা কোথা থেকে মাপছি? এটা আমরা যেটা থেকে মাপছি সেটাকে বলি আমরা সমুদ্র পৃষ্ঠ। সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা ভূমিরূপের উচ্চতাটাকে মেপে থাকি। অর্থাৎ এই ধরো সমুদ্র রয়েছে, এই সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা কোনো ভূমিরূপের উচ্চতা মেপে থাকি। বোঝা গেছে? এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, যে কোনো ভূমিরূপের উচ্চতা কোথা থেকে মাপা হয়, অ্যান্সার হয়ে যাবে সমুদ্র পৃষ্ঠ থেকে। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো, এবার আমরা পড়বো অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। তার আগে একটা শর্ট কোশ্চেন তোমাদের জেনে রাখতে হবে, এই যে ভূমিরূপ, এই ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় ডাব্লিউ এম ডেভিসকে। ডাব্লিউ এম ডেভিসকে বলা হয় ভূমিরূপ বিদ্যার জনক। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ডাব্লিউ এম ডেভিস, ভালো করে নামটা মনে রাখবে। চলো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এবার আমাদের আবার পৃথিবীতে চলে যেতে হবে। চলো আবার পৃথিবীটাকে এঁকে নিই সুন্দর করে। আবার আমাদের পৃথিবীর মধ্যে চলে যেতে হবে, সুন্দর করে আমরা এই পৃথিবীটাকে এঁকে নিলাম। ওকে, অন্তর মানে তোমরা জানো ভেতর, অন্তর মানে হচ্ছে ভেতর, আর বহির মানে হচ্ছে বাইরে। তাহলে অন্তর্জাত মানে পৃথিবীর ভেতরে, আর বহির্জাত মানে পৃথিবীর বাইরে। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার অন্তর্জাত প্রক্রিয়া, কিসের প্রক্রিয়া? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীর ভেতরে এমন কিছু শক্তি রয়েছে যেগুলো পৃথিবীর ভূমিরূপের গঠন করে থাকে, তাকে আমরা বলতে পারি অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া হলো পৃথিবীর বাইরে এমন কিছু শক্তি রয়েছে যেগুলো পৃথিবীর ভূমিরূপের গঠন পরিবর্তন করতে পারে বা গঠন করতে পারে, তাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর ভেতরে কি কি শক্তি কাজ করে তোমরা বলো দেখি। যেমন 1 নম্বরে আমরা বলতে পারি ভূমিকম্প, ভূমিকম্প। 2 নম্বরে আমরা বলতে পারি ম্যাগমার সঞ্চলন, ম্যাগমার সঞ্চলন। 3 নম্বরে আমরা বলতে পারি পাতের সঞ্চলন। তো এইগুলো কি হচ্ছে? এগুলো হলো অন্তর্জাত প্রক্রিয়া।
মানে পৃথিবীর ভেতরে কাজ করে। ভূমিকম্প কোথায় হয়? ভূমিকম্প উৎপত্তি হচ্ছে পৃথিবীর ভেতরে, কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে ভূমিরূপের। একইভাবে ম্যাগমার সঞ্চালন, ম্যাগমা কি পৃথিবীর ভেতরে রয়েছে, কিন্তু সেটা বাইরে এসে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। একইভাবে পাতের সঞ্চালন, পাত রয়েছে পৃথিবীর ভেতরে বা পৃথিবীর অন্তর্ভাগে, সেই পাত যখন সঞ্চালন হচ্ছে, পাত সঞ্চালনের ফলে পৃথিবীর বাইরে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে। এবার দেখো বহির্জাত প্রক্রিয়া, এর প্রধান প্রধান প্রক্রিয়া কি হতে পারে? বায়ুর কাজ, বায়ুর কাজ হতে পারে, নদী বা জলাধারের কাজ, নদী বা জলাধারের কাজ হতে পারে, হিমবাহের কাজ হতে পারে, হিমবাহের কাজ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাত হতে পারে। তো এইগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে পৃথিবীর বাইরের বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটছে। বোঝা গেছে তাহলে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো এই যে অন্তর্জাত প্রক্রিয়াগুলো আমরা পেলাম, এর প্রধান শক্তির উৎসই হলো পৃথিবীর পরিচলন স্রোত। পরিচলন স্রোত। আর বহির্জাত যে প্রক্রিয়াগুলো আমরা পেলাম, এর প্রধান উৎস হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি। দেখো এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে পরিচলন স্রোত বিষয়টা কি? পরিচলন স্রোত আর কিছুই নয়, পরিচলন স্রোত হলো এই ধরো একটা পাত্র রয়েছে, ঠিক আছে, এই ধরো একটা পাত্র রয়েছে। এবার ধরো এই পাত্রের মধ্যে এখানে রয়েছে ঠান্ডা কোল্ড, আর এখানে রয়েছে হট। ওকে, এবার এই অংশটাকে যখন আমরা গরম করব, গরম করলে কি হয়? গরম করলে ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার ফলে এবং বস্তু হালকা হয়ে যাওয়ার ফলে ওপরের দিকে চলে যেতে থাকে। এবার এই অঞ্চল থেকে যখন উপরে চলে যাবে, এই জায়গাটা ফাঁকা থেকে যাবে, এবারে এই ঠান্ডা জিনিসটা আবার নিচে চলে আসবে। বোঝা গেছে? হটটা উপরে চলে যাবে আর ঠান্ডাটা নিচে চলে আসবে, এরকম একটা চক্রাকার যে স্রোতের সৃষ্টি হয়, এটাই হলো পরিচলন স্রোত। বোঝা গেছে? এবার দেখো আমরা যে অন্তর্জাত প্রক্রিয়াগুলো পেলাম, এই যেমন ভূমিকম্প, ম্যাগমার সঞ্চালন, পাতের সঞ্চালন, তুমি বলো দেখি কোথাও যদি ভূমিকম্প হয় কি অবস্থা হবে? খুব দ্রুত একটা ভূমিরূপের পরিবর্তন ঘটতে পারে। যেমন ধরো একটা অঞ্চলে যদি ভূমিকম্প হয়, নিমেষের মধ্যে বাড়িঘর সব ধ্বংস হয়ে যেতে পারে, একটা উঁচু জমি ভেঙে বসে যেতে পারে, হতে পারে। তো তো কত সময় লাগছে? খুব অল্প সময়ের মধ্যে। এবার দেখো একটা জায়গায় নদী প্রবাহিত হচ্ছে, এবার একটা নদী দীর্ঘদিন ধরে প্রবাহিত হওয়ার পরে পরেই জায়গাটা ক্ষয় করছে, একদিনে কিন্তু ক্ষয় করছে না। তো এখান থেকে আমরা আরো একটা পয়েন্ট বলতে পারি, আমরা যে অন্তর্জাত প্রক্রিয়াগুলো পেলাম এগুলো দ্রুত কাজ করে, এগুলো দ্রুত কাজ করে, দ্রুত কাজ করে। আর যে বহির্জাত প্রক্রিয়াগুলো পেলাম এগুলো ধীরে ধীরে কাজ করে, ধীরে ধীরে কাজ করে। বোঝা গেছে? তো আজকে তোমাদের এইটুকুই টপিক পড়ানো ছিল, আশা করি বুঝতে পেরেছো। প্রথম ক্লাস অল্প একটু পড়ালাম, নেক্সট ক্লাসে আমরা অনেকটা করে পড়া করব। তোমাদের যে কাজ হবে, তোমাদের কাজ হবে সুন্দর করে খাতায় লিখবে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি। পাশাপাশি তোমরা অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্যটা খুব সুন্দর করে খাতায় লিখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়। যেমন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এটা তোমাদের পরীক্ষায় এসেছিল, 2017 সালে পরীক্ষা এসেছিল, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে 2 নম্বরের একটা প্রশ্ন ছিল। এরকম ভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু অন্তর্জাত বহির্জাতর পার্থক্য দিতে পারে। এই কারণে বলছি খুব ভালো করে এগুলো খাতায় নোট আকারে বানিয়ে রাখবে। আশা করি বুঝতে পেরেছো যেটুকু পড়ালাম। কে কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানাবে, তোমার নামটা এবং কোন জায়গা থেকে ক্লাস করছো সেটাও জানাবে। এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রতিদিন তোমাদের ক্লাস থাকবে, রেগুলার ক্লাসটা করবে, মনোযোগ সহকারে করবে, এবং দেখবে আস্তে আস্তে অনেক কিছু তোমাদের টপিক ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তোমরা আস্তে আস্তে পুরো সিলেবাসটাকেও কমপ্লিট করতে থাকবে। আশা করি বোঝা গেছে। চলো তাহলে খুব ভালো থেকো, যে কোশ্চেনগুলো বললাম অবশ্যই লিখে নিও এবং মন দিয়ে পড়াশোনা করো।